কারণে তিনি 30শে নভেম্বর এই প্রোগ্রামটি অ্যাটেন্ড করতে পারবেন না বলে জানালে আমরা সেই প্রোগ্রামটি পিছিয়ে নিই। এটা পরে আমরা এটা পিছিয়ে 1 তারিখ বা 2 তারিখে করি ডিসেম্বরের। সেদিন ছিল শনিবার। তো আমার বইয়ের মোড়ক উন্মোচনটি হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে। তিনি এসেছিলেন। তিনি অতিথিদের মধ্যে একমাত্র তিনিই বক্তব্য রেখেছিলেন, আর আমি লেখক হিসেবে কথা বলেছিলাম। তার অসাধারণ বাগ্মিতা এবং তার যে কন্টেন্ট, স্পিচের কন্টেন্ট, আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম। এমনি তিনি আমাদের একাডেমিক্যালি 1 বছরের জুনিয়র। একই সময়ে আমি যখন ঢাকা মেডিকেলে পড়তাম, উনি রাস্তার ওপারে ল ডিপার্টমেন্টে পড়তো। তিনি ছাত্রী হিসেবে অনেক আলোচিত ছিল এবং তিনি ঢাকা বোর্ডে হিউম্যানিটিস গ্রুপে এসএসসিতে ফার্স্ট এবং এইচএসসিতে সেকেন্ড হয়েছিলেন। মেধার এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ মেধাবী মানুষ অনেকেই আছেন। তিনি এক্সট্রাঅর্ডিনারিলি ব্রিলিয়ান্ট, এটা ঠিক আছে। তার বাবা বঙ্গবন্ধুর আমলে সচিব ছিলেন, তার মা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। অর্থাৎ তিনি একটা সম্ভ্রান্ত পরিবার যাকে বলে, মেধাবী ছাত্রী যাকে বলে, এবং অত্যন্ত ভদ্র মানুষ। যারা তার সম্পর্কে জানেন যে তিনি একজন ক্লিন পলিটিশিয়ান বাংলাদেশের, তাকে আমরা বলতে পারি। তো সেই তার সাথে আমার শেষ দেখা। তারপরে এই 24 সালের 5ই আগস্টের পর থেকে তাকে কিন্তু আর পাওয়া যাচ্ছিল না। শুনেছিলাম তিনি ক্যান্টনমেন্টে আছে, কিছুদিন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, কিন্তু তারপরে তিনি কোথায় গেলেন, কারা তাকে গুম করে রেখেছিলেন? প্রথম দিকে তিনি মোবাইল ব্যবহার করতে পারতেন, কারণ তার সাথে তার পরিচিত কিছু মানুষের যোগাযোগ ছিল, কিন্তু গত কয়েক মাস সেই যোগাযোগটিও বন্ধ হয়ে যায়। এবং সেই যোগাযোগ বন্ধ হয়ে গেলে স্বভাবতই প্রশ্ন ওঠে যে স্পিকার শিরীন চৌধুরী তাহলে কোথায়? তাকে কারা গুম করে রেখেছে? তিনি কি বেঁচে আছেন? এই প্রশ্নটাও কিন্তু, এই আশঙ্কাটাও কিন্তু কারো কারো মনে জেগেছিল। এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পর্যন্ত একটা সময় জানতে চাইছিলেন যে ডক্টর শিরীন আসলে কোথায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের নভেম্বরে একটা কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা অধিবেশনে যোগদান করতে সেই সময়ের ডক্টর ইউনূসের সময়ের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি গিয়েছিলেন, এবং তিনি সেই সিকিউরিটি কনক্লেভের সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন। সেই সময় তার সাথে অজিত দোভালের মিটিং হয়েছিল এবং তাকে সেই সময় জিজ্ঞেস করা হয়েছিল, ওয়্যার ইজ ডক্টর শিরীন চৌধুরী? কিন্তু ডক্টর খলিল এই প্রশ্নটার উত্তর দিতে পারেননি। তারপর থেকে একাধিকবার এই প্রশ্নটি উঠেছে, কিন্তু কেউ আসলে জানতো না। এই যে ডক্টর ইউনূস, গোলাম আজমের ছেলে, আর এক যুদ্ধাপরাধী কাশেমের ছেলে, এরা যে কথায় কথায় গুমের কথা বলে, অথচ কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের মতো একটা আন্তর্জাতিক সংস্থার চেয়ারপারসন ছিলেন যিনি, বাংলাদেশে একাধিকবারের জাতীয় সংসদের স্পিকার, সেই ডক্টর শিরীন চৌধুরীকে কোথায় গুম করে রাখা হয়েছে, এটা নিয়ে ইভেন আমাদের মিডিয়ায় কোনো প্রশ্ন পর্যন্ত ওঠেনি। তো স্বভাবতই যখন গতকাল ডক্টর খলিল ভারতে গেলেন, তখন এই প্রশ্নটির যেন মুখোমুখি না হতে হয়, সেই কারণেই এই নাটকটা ওই দিনই ঘটানো হলো যেদিন ডক্টর খলিল ভারতে গেছেন, যাতে ডক্টর খলিলকে আর জিজ্ঞেস না করা হয় যে ডক্টর শিরীন কোথায়। কারণ এখন তো আমরা জানি যে ডক্টর শিরীন কোথায়, কোথায় তিনি ছিলেন, তাকে কোথায় গুম করে রাখা হয়েছিল। এ ব্যাপারে কিছু অভিনব তথ্য আমার কাছে এসেছে যে তাকে গুলশানে একটি সেফ হোমে অলমোস্ট গৃহবন্দী করে রাখা হয়েছিল, এবং সেই সময় তাকে নিয়মিত খাবার প্রদান করা হতো না, তার নিয়মিত ওষুধ দেওয়া হতো না। আপনারা জানেন যে 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে এই ডক্টর শিরীন চৌধুরী কিন্তু বিদেশে চলে যেতে চেয়েছিলেন। তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, তিনি ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু সেই সময় তাকে পাসপোর্ট দেওয়া হয়নি, বরং উল্টো তাকে গুম করে রাখা হয়েছে। এবং তার কিছু শারীরিক প্রবলেম ছিল, আর্থারাইটিসের প্রবলেম, যেখানে তার হাঁটতে সমস্যা হতো। একজন মানুষের রোগের বৃত্তান্ত আসলে বলা উচিত না, এটা খুব প্রাইভেসি এবং কনফিডেন্সিয়াল একটা ব্যাপার। কিন্তু আবার মনে হয় যে এখানে এটুকু বলা যেতে পারে যে এই যে
1.5 বছরের বেশি সময় ধরে তাকে গুম করে রাখা হয়েছিল। এই সময় তার যে এক্সিস্টিং অসুখগুলো ছিল সেগুলো তো বেড়েছেই, তার কিডনির কিছু সমস্যা ছিল, সেগুলো আরো প্রকট আকার ধারণ করেছে, এবং এর সাথে তার কিছু চর্মরোগ, স্ক্যাবিসের মতো কিছু অসুখও আরো খুব খারাপ অবস্থার দিকে গেছে। আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন, তাকে যখন আদালতে ওঠানো হয়েছে, তার মলিন মুখটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাকে কি অবস্থায় রাখা হয়েছিল। এবং তিনি আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে পুলিশের বেষ্টনীর মধ্যে কিন্তু পড়ে গিয়েছিলেন। মানে একটা মানুষ, এবং যে জীবনযাপন করেছেন, একজন পিওর ভদ্র মহিলা যাকে বলে, তাকে শুধু গৃহবন্দী করেননি, সব পৃথিবীর থেকে আলাদা করেছেন, গুম করে রেখেছেন, এবং তাকে ঠিকমতো খাওয়াটা পর্যন্ত দেননি। চিকিৎসা তো অনেক পরের বিষয়। তো আজকে এই যে ভারতের কাছে বিব্রতকর যেন প্রশ্নের মুখোমুখি না হতে হয়, এই জন্য এই টাইমিংটা, অনেকেই বলছেন যে খলিলকে বিব্রত করা হলো এই অ্যারেস্টটা করে। আসলে তা না, খলিলকে একটা রিলিফ দেওয়া হয়েছে। কিন্তু এই 18 মাসে কি শুধু তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল? এইখানে আরো ইন্টারেস্টিং তথ্য। এবং এই ডক্টর ইউনূসের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে বারবার তার উপরে প্রেসার করা হয়েছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে, শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে, এবং রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব ডক্টর শিরীন চৌধুরীকে নিতে হবে। যতবার ডক্টর শিরীনের কাছে এই প্রস্তাব গেছে, ডক্টর শিরীন প্রতিবার অনড় থেকে একটি কথাই বলেছেন যে বঙ্গবন্ধুর রাজনীতির উত্তরাধিকার হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, এবং তিনি কোনো অবস্থাতেই শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাবেন না, এবং এর জন্য যদি তার মৃত্যু বরণ করতেও হয় তাও তিনি হাসি মুখে মেনে নেবেন, যে কোনো পরিস্থিতি তিনি মেনে নেবেন, তবুও রিফাইন্ড আওয়ামী লীগ নামের কোনো অবৈধ অন্যায়ের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করবেন না। এটি শোনার পরে তার প্রতি আমার শ্রদ্ধায় এত বেশি, আমি নত হয়ে গিয়েছিলাম, যেটা আমি যখন শুনলাম যে তার উপরে একাধিকবার প্রেসার করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তিনি কোনো অবস্থাতেই তাদের সেই চাপের কাছে নতি স্বীকার করেনি। অবশেষে আপনারা দেখলেন তার বিরুদ্ধে 6টা মামলা, সেই 6টা মামলার মধ্যে 4টা মামলা হলো একই ঘটনার উপরে। সুতরাং সেই 4টা মামলা থেকে 3টা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, এখন আছে 3টা। তো সেখানেও তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই ঘটনাগুলো যেসব জায়গায় ঘটেছে তার থেকে 300 কিলোমিটারের বেশি দূরে তিনি সেই সময় অবস্থান করছিলেন। তাহলে এখন এই লালবাগ না কোথাকার কোন একটা বাচ্চা ছেলে, তাকে হত্যা চেষ্টার সাথে নাকি তিনি জড়িত ছিলেন। মানে এরকম একটা হাস্যকর মামলা দিয়ে তাকে, তার জন্য আবার 2 দিনের রিমান্ডও চেয়েছিল আমাদের পুলিশ। যাই হোক, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তো এখন এই যারা আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, রিফাইন্ড আওয়ামী লীগ করবেন, এই ধরনের দিবাস্বপ্ন নিয়ে বা এ ধরনের ব্যর্থ মিশন নিয়ে মাঠে আছেন, তাদের কাছে এই শিরীন চৌধুরী কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এত নির্যাতন, এত কষ্টের মধ্যেও কিন্তু মাথা নত করেনি। এবং শিরীন চৌধুরী একা না, আওয়ামী লীগের অধিকাংশ, প্রায় সবাই এরকমই এই এলিমেন্ট দিয়ে গড়া।